তাছাড়া এছাড়াও বিভিন্ন অন্য ক্ষেত্রে যেখানে আপনারা সকলে জানেন যে রাজ্যের স্বাস্থ্য পরিষেবা যেখানে দিনকে দিন বিভিন্নভাবে নতুন নতুন যে ব্যবস্থাপনা এই রাজ্যে শুরু হয়েছে, ডেন্টাল কলেজ থেকে শুরু করে অন্যান্য এর আগেও যেখানে আমরা নিউরো সার্জন করা হয়েছে বিভিন্ন রকমভাবে। আজকে বর্তমানে এ রাজ্যে ক্যান্সারের ট্রিটমেন্ট আমাদের রাজ্যে হচ্ছে। সব কিছু ছাড়িয়ে যেখানে এই খাতে 1726 কোটি 23 লক্ষ টাকা বরাদ্দ করা হয়েছে। এবং সেখানে একটা জিনিস আপনারা অটোমেটিক সকলে জানেন যে রাজ্যের মানুষের সর্বস্তরের মানুষের যাতে 100% মানুষ তাদের স্বাস্থ্য এই পরিষেবার সুযোগ পায়, যেখানে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি এই যে প্রধানমন্ত্রী আয়ুষ্মান ভারত যোজনার মাধ্যমে আমাদের এই রাজ্যের আগে এবং পরে প্রায় 5,49,000 পরিবারকে সঙ্গে যুক্ত করেছেন। এর বাইরেও এই রাজ্যের টোটাল 9,65,000 পরিবার আমাদের রাজ্যে আছে এবং বাকি 4 লক্ষ যেখানে 15,000 পরিবার যে গত 15ই ফেব্রুয়ারি আমাদের রাজ্যের যশস্বী মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা মহোদয় হাত দিয়ে এ রাজ্যের বাকি অবশিষ্ট 4,15,000 পরিবারকে মুখ্যমন্ত্রী জন আরোগ্য যোজনার আওতায় আনা হয়েছে। প্রধানমন্ত্রীর আয়ুষ্মান ভারত যোজনা যে যে সুযোগগুলো আছে, যে সুবিধাগুলো আছে, তার অবিকল সেম সুযোগ বাকি 4,15,000 পরিবারের প্রতিটি সদস্য এই 5 লক্ষ টাকা এই চিকিৎসা পরিষেবার সুযোগের মধ্যে আওতা আনা হয়েছে। এবং এটা বলতে দ্বিধা নেই, এই যাবৎ যত রকম স্কিম এই রাজ্যে চালু হয়েছে কখনো আগে বা মাঝখানে বা আজকে পর্যন্ত এমন কোনো স্কিম হয়নি যে স্কিমে 100% মানুষ তার সঙ্গে তাদেরকে যুক্ত করা গেছে। সেটাই একমাত্র মুখ্যমন্ত্রী এই জন আরোগ্য যোজনার মাধ্যমে এই একটি সুবিধা স্বাস্থ্য পরিষেবাতে যেখানে 100% মানুষ এর সঙ্গে যুক্ত করার ব্যবস্থা করে দেয়। এছাড়াও মানে কৃষিক্ষেত্রে বলেছি এবং এবার আমাদের এআরডিডি ফিশারিজ ক্ষেত্রেও যথেষ্ট রকম বিভিন্ন সুযোগ রাখা হয়েছে এবং শিক্ষাক্ষেত্রে এর মধ্যে আপনারা জেনেও গেছেন 2টি বিশ্ববিদ্যালয় সেখানে আমরা শুরু অলরেডি হয়ে গেছে। আরেকটি ত্রিপুরা সুন্দরী মুক্ত বিশ্ববিদ্যালয় স্থাপন করা হবে। তো শিক্ষাক্ষেত্রে এইভাবে ব্যবস্থা করেছে। স্বাস্থ্য পরিষেবাতে বারবার বলেছি বিভিন্নভাবে যে জিবিতে বিভিন্ন শয্যার পরে সংখ্যা বাড়ানো হচ্ছে। এর বাইরেও যাতে তফসিলি জাতির ক্ষেত্রে বিভিন্ন ছাত্রছাত্রীকে সুযোগ দেওয়ার ব্যবস্থা করা হয়েছে। 400 জন শিক্ষার্থীকে 1 লাখ টাকা করে যে আমরা 4 কোটি টাকা ব্যয় করব যাতে শিক্ষাক্ষেত্রে তাদের সহায়তা করা হচ্ছে। তো এই সম্পর্ক এছাড়াও সংখ্যালঘু সম্প্রদায় মানুষের জন্য বিভিন্ন রকম আমরা যোজনা আমরা নিয়েছি। তো কোনো সম্প্রদায়কেই তার বাইরে রাখা হয়নি। ওবিসির জন্য আমরা যথেষ্ট মানে বিভিন্ন ব্যবস্থা নিয়েছি এবং সবচেয়ে বড় কথা যে জনজাতি অঞ্চলের যে সুযোগের জন্য তাদেরকে এইবারে আমাদের বাজেটের টোটাল বাজেট তার থেকে 39.93% টাকা ধার্য করা হয়েছে। যেমন ধরুন তাদের একটা ডাইরেক্টলি টিটিএডিসিকে যে সরাসরি একটা টাকা প্রদান করা, যেখানে নাকি তাদের বিয়েতের পঞ্চম রাজ্য অর্থকোষের অধীনে কর অংশ থেকে বিভিন্ন রকম, সেটা গতবার আমরা করেছি কত 6,672 কোটি টাকা ডাইরেক্টলি তাদেরকে তাদের ফান্ডিং দেওয়া এবং সেটাকে এবার 698 কোটি 68 লক্ষ টাকা আমরা দিয়েছি। শুধু এটা ডাইরেক্ট টাকা না, কিন্তু এর বাইরেও যে সাবপ্লেনগুলো 14টি সাবপ্লেন আছে তার মাধ্যমে আমরা যে টাকা দিয়েছি সেই টাকা এবং এই টাকা মিলিয়ে 39.93% টাকা এই জনজাতি অঞ্চলের মানে তাদের ডেভেলপমেন্টের জন্য দেওয়া হয়েছে। তো এইভাবে সবগুলো ক্ষেত্রে আমরা এবার বাজেটে প্রবিধান রেখেছি। আমরা বাজেট পেশ করেছি এবং
সেটা আপনারা দেখেছেন, শুনেছেন। সেই সঙ্গে আমার সঙ্গে এই মুহূর্তে উপস্থিত আছেন আমাদের ফিনান্স সেক্রেটারি সেটা অপূর্ব রায় মহাশয় এবং আমাদের অ্যাডিশনাল সেক্রেটারি ফিনান্স হাকিমচাঁদ সরকার মহাশয়। তো স্বাভাবিকভাবে এটা রাজ্যের একটা গুরুত্বপূর্ণ বিষয় থাকে। আগামী একটি বছর আমরা কিভাবে রাজ্যের মানুষ সরকার কীভাবে পরিচালনা করবে সেটার উপর সবারই একটা লক্ষ্য থাকে। তো আজকে পূর্ণাঙ্গ বাজেট আমরা পেশ করেছি এবং বাজেটের টোটাল এক্সপেন্ডিচার আমরা রেখেছি 27,804.67 crores এবং বাজেটের মধ্যে আমাদের রিসিপ্ট, এক্সপেন্ডিচার, সারপ্লাস। যেমন রিসিপ্টে আছে 22,957.54, এক্সপেন্ডিচার ধরা আছে 21,170.87, সারপ্লাস A1 minus A2 is 1,786.67. Take capital accounted receipt from loans and others, including public accounts and opening balance. It took 4,436.44 crores. Expenditure 6,633.80. Deficit as a B1 minus B2 2,197.36 crores. টোটাল রিসিপ্টের ক্ষেত্রে A1 প্লাস B1 মিলিয়ে আমাদের টোটাল 27,393.98 ক্রোর্স। আর এক্সপেন্ডিচার তো বলেছি যেখানে 27,804.67। টোটাল আমরা আমাদের বাজেট ডেফিসিট 410.6 ক্রোর্স আমাদের রাখা হয়েছে এবং এই টোটাল বাজেট আমাদের রাজ্যের একদম কৃষি স্তর থেকে, কৃষকদের থেকে শুরু করে শ্রমিক, সেই সঙ্গে মহিলা, যুবা সকলের দিকে লক্ষ্য রেখে আমরা এই অন্তর্ভুক্তিমূলক ও ভবিষ্যৎমুখী এবং বিকাশমুখী বাজেট আমরা পেশ করেছি। এতে জনজাতি থেকে শুরু করে তফসিলি জাতি, ওবিসি, সংখ্যালঘু এবং কর্মচারী, পেনশন নির্বিচারে সামগ্রিক জনসাধারণের জন্য বাজেটের কিছু না কিছু রয়েছে। রাজ্যের অর্থনীতি আমাদের ক্রমান্বয়ে বৃদ্ধি পাচ্ছে। 22-23 অর্থবর্ষে রাজ্যের জিএসডিপির বৃদ্ধির জাতীয় স্তরে 7.20% তুলনায় প্রায় 4.49% ছিল। চলতি বছরে 2023-24 অর্থবছরে রাজ্যের অর্থনীতি প্রায় 8.37%, যেখানে জাতীয় পর্যায়ে 7.3% বৃদ্ধির বিপরীতে আমরা এই জায়গায় অবস্থান করছি। এবং 2024-25 অর্থবর্ষে জিএসডিপি প্রবৃদ্ধি আমরা আশা করছি যে 8.47% আমরা পৌঁছাতে পারব। রাজ্যের নিজস্ব আয়ের ক্ষেত্রে যেটা আমরা নিজস্ব কর আমরা করি সেটাও আমাকে 3,448 কোটি টাকা আমরা অনুমান করা হয়েছে এবং রাজ্যের নিজস্ব নন ট্যাক্স রাজস্ব অনুমানে 475 কোটি টাকা ধার্য করা হয়েছে। এবং ইনফ্রাস্ট্রাকচার এখানে এগুলো ক্রমান্বয়ে প্রত্যেক বছর আমরা এটা খুব দায়িত্ব সহকারে যে এই মূলধনী ব্যয় এবং সেটা আমরা ক্রমান্বয়ে বৃদ্ধি পাচ্ছে। তাতে এবারও 6,633.80 কোটি টাকা আমরা এই সম্পর্কে আর অনুমান করা হয়েছে। প্রায় 2023-24 সালের থেকে 24.26% বেশি। তো এখন স্বাভাবিকভাবেই বাজেটের মধ্যে যেখানে দেশের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি সারা ভারতবর্ষের সর্বস্তরের মানুষের কল্যাণে তাদের রোজগার বৃদ্ধির লক্ষ্যে
কিছু না কিছু কর্মের সঙ্গে সকলকে যুক্ত করে রাখার বিভিন্ন পরিকল্পনা নেওয়াতে সেই সমস্ত সুযোগ এরা যে মানুষের কাছে আমরা পৌঁছাবার ব্যবস্থা করতে পারছি। বাজেটের মধ্যে সরাসরি যেমন মানুষের প্রাথমিক যে চাহিদাগুলো সেগুলো যেমন তাদেরকে পূরণ করার লক্ষ্যে এগোতে হয়, তেমনি পার্মানেন্ট সলিউশন, যেখানে এটা স্থায়ী কোনো ব্যবস্থাপনা, এটা আমাদের এই সরকারের লক্ষ্য। গতবার আমরা করেছি, এবছর আমাদের লক্ষ্য যে স্থায়ী কোনো যে ব্যবস্থা, যে রোজগার, বিভিন্ন ইনফ্রাস্ট্রাকচার তৈরি করা, স্কিল ডেভেলপমেন্টের মাধ্যমে নিজের স্বরোজগার করার ব্যবস্থাপনা, তো সেই জিনিসগুলোর উপরে আমরা গুরুত্ব দিয়ে আমরা এই বাজেট আমরা করেছি। এবং কৃষি সেক্টর দেশের বা রাজ্যের অধিকাংশ মানুষ এই সেক্টরের সঙ্গে জড়িত। গত বছর আমরা অন্যান্য বছরের তুলনায় কৃষি সেক্টরে যথেষ্টভাবে আমরা গুরুত্ব দিয়ে আমরা বাজেটের প্রবিধান রেখেছিলাম। এই বছর আমরা কৃষি সেক্টরকে যে 1721 কোটি 94 লক্ষ টাকারও বেশি বরাদ্দ করা হয়েছে, যা নাকি 2023-24 সালের বাজেটের বরাদ্দ থেকে 19.88% বেশি। সুতরাং স্বাভাবিকভাবেই এটাকে শক্তিশালী করলে এ রাজ্যের অধিকাংশ মানুষ তাদের অর্থনৈতিক অবস্থা, তাদের রোজগার বৃদ্ধি পাবে। তো সরকার এই লক্ষ্য রেখেই এগ্রিকালচার সেক্টরকে গুরুত্ব দিয়েছে এবং সে সঙ্গে শিক্ষা খাতে, কারণ শিক্ষা এটা অত্যধিক প্রয়োজন। কোনো জাতি, কোনো রাজ্য যদি তাদেরকে যদি শক্তিশালী হতে হয়, তাদের যদি নিজেদের যদি বৃদ্ধি করতে হয়, সেখানে শিক্ষা বাদ দিয়ে হবে না। বছর বছর সেই শিক্ষাকে তো রাজ্যে আমরা বৃদ্ধি করার কতবারও করেছি আমরা। এই বছরও যেখানে 5,508 কোটি টাকারও বেশি বরাদ্দ করা হয়েছে, 2023-24 সালের বাজেট বরাদ্দ থেকে 11.54% যেখানে বৃদ্ধি করা হয়েছে থেকে শুরু করে। এরপর আরেকটি আমরা নতুন একটা যোজনা আমরা এবার এনেছি, যে দেখুন 60টি বিধানসভা কেন্দ্র, এর বাইরেও প্রত্যেক বৎসরই যে রোড ডেভেলপমেন্ট হচ্ছে সারা রাজ্যে, ন্যাশনাল হাইওয়েতে শুরু করে বিভিন্ন রোডের যে কানেক্টিভিটি নতুন নতুন সৃষ্টি হচ্ছে, সেটা অনেক বেশিভাবে আমরা এই কাজে যাচ্ছি। কিন্তু তার সঙ্গে সবচেয়ে বড় কথা আরেকটা জিনিস, যে সবসময় দেখা যায় বিভিন্ন বিধানসভার বিধায়করা তাদের কিছু কিছু রোড থাকে তাদের ইন্টারনালি, যে রোডগুলো হয়তো বারবার বলতে হয়, হয়তো তাদের রিমাইন্ড করতে হয়, যিনি পিডব্লিউ মিনিস্টার দায়িত্বে থাকে তাকে বলতে হয়। কিন্তু সেখানে এবার সুযোগ করে দেওয়া হয়েছে যে আগামী 4 বৎসর টোটাল 60টি বিধানসভা কেন্দ্রে 30 কিলোমিটার রাস্তা নূতন করবে কি পুনর্করণ করবে, কিংবা তো স্পেশাল কোনো রোডকে সেখানে ইচ্ছা করলে যে 30 কিলোমিটার টার্গেট করা হয়েছে 4 বছরে, এবং সেটা যদি মনে করে যে ডাবল লেন করবো সেটা 15 কিলোমিটার করবে, কেউ সিঙ্গেল লেনে করবে তো 30 কিলোমিটার করবে। এই সমস্ত কাজ যার বিধানসভা বিধায়করা তাদের এই ইচ্ছা অনুযায়ী তারা এখানে সিস্টেম ওয়াইজ সেখানে 2000 কোটি টাকা তাদের বরাদ্দ করে রাখা হয়েছে 60টি বিধানসভা কেন্দ্রের জন্য। এটা স্বাভাবিকভাবে কোনো একটি বিধানসভা কেন্দ্র যে এই ডেভেলপমেন্টের বাইরে থাকবে না। 30 কিলোমিটার রাস্তা একটা একটা ন্যাশনাল হাইওয়ে বাদ থাকবে না, স্টেট হাইওয়ে বাদ থাকবে। তো এই সমস্ত রোডের বাদ দিয়ে 30 কিলোমিটার প্রতি বিধানসভা কেন্দ্রে যদি প্রতি বিধায়ক তার যদি এলাকাতে মানুষের ডিমান্ড মোতাবেক রাস্তা করতে হয়, তাহলে বোধহয় একটা বিধানসভা কেন্দ্রে এর পিছিয়ে রাস্তা বাকি থাকবে। তাতে এটার দায়িত্ব নিয়ে বলতে পারি সরকারের সিদ্ধান্ত, মানে মুখ্যমন্ত্রীর সিদ্ধান্ত, যে প্রত্যেকটা 60টি বিধানসভা কেন্দ্রের ছোট বড় সমস্ত রাস্তা সেগুলো কমপ্লিট করা হবে। ডেভেলপমেন্ট শুধুমাত্র কিছু ডাইরেক্টলি মুখে খাদ্য তুলে দাও সেটা ডেভেলপমেন্ট হতে পারে না, সাময়িক চলতে পারে, কিন্তু পার্মানেন্ট সলিউশন লাগবে। না, ডিপার্টমেন্ট করবে, এমএলএদের একটা পরামর্শ, তাদের সাজেশন থাকবে। এটা সবই অ্যাজ পার সেই সিস্টেম মোতাবেক গভর্নমেন্টের অর্গানাইজেশন কি পিডব্লিউডি কি জাস্ট করে, রোডগুলো পিডব্লিউডি করে। তো এই জিনিসগুলো সরকারের নিয়ম মোতাবেক যে সিস্টেম আছে সেই সিস্টেম, এবং সে যা যা আমাদের গভর্নমেন্টের নিয়ম আছে, টেন্ডারিং সিস্টেম, এভরিথিং উইল বি মেনটেন। এটাতে কোথাও গ্যাপ থাকবে না। এমন নয় যে বিধায়ক নিজে কাজ করে ফেলবে,
এরকম কোনো ব্যবস্থা ভবিষ্যতে রাস্তা করাবে, তাহলে একটা বিধানসভা তার দায়িত্বে তার রাস্তা সেগুলো কমপ্লিট থাকবে। এই তো বন্ধুরা যোজনা আনা হয়েছে। এবং এছাড়াও ধরুন বিভিন্নভাবে আপনারা জানেন PM জনমন, যে প্রধানমন্ত্রীর এই প্রকল্পের মাধ্যমে যে রাজ্যের জনজাতি অঞ্চলগুলোতে বিভিন্ন রকম সুযোগ সুবিধা, রাস্তাঘাট থেকে শুরু করে শিক্ষা মানে বিদ্যালয় থেকে শুরু করে হসপিটাল থেকে শুরু করে এমন সমস্ত রোজগারতে মুখী করা, পানীয় জল থেকে শুরু করে এভরিথিং সেগুলো এই PM জনমনের মাধ্যমে হবে। একদম যারা অত্যধিক দরিদ্র জনজাতি অংশের মানুষ আছেন তাদের প্রথমত বাছাই করে সেই কাজগুলো শুরু অলরেডি বরাদ্দ হয়ে গেছে, শুরু হয়ে গেছে। সুতরাং এই সমস্ত কিছু করে বাজেট আমরা করেছি। এবং অনেক সময় আমরা রাস্তাঘাটে দেখবেন এগুলো ভাবতে হবে, যেমন আমরা অনেক সময় আছে যারা আমাদের মহিলারা আছেন, শিশুরা আছে, যে তাদের অনেক সময় যে রাস্তায় আমাদের যে টোটাল যে পজিশান, এতে অনেক সময় দেখবেন যে একটা টয়লেট ইউজ করতে হবে, বাচ্চাদেরকে ফিডিং করতে হবে, এই সমস্ত কিছু একটা অসুবিধা কিন্তু হয়। মানে এটা খুব একটা যদি খুব ভালো করে নজর দেখা যায়, এই একটা খুব সেন্সিটিভ ইস্যু, তাদেরকে সুযোগ করে দেওয়া। এবং সেটা আমরা এবার দায়িত্ব নিয়েছি যে আমরা এই তোদের টোটাল নারী শিশুদের জন্য স্বাস্থ্যকর পাবলিক টয়লেট তৈরি করতে বিভিন্ন শহরে আপাতত এই বছরের বাজেটে 85টি পিঙ্ক টয়লেট নির্মাণ করার দায়িত্ব আমরা প্রজেক্টটা নিয়েছি, যাতে আপাতত এই 85টি পিঙ্ক টয়লেট তার ব্যয় বরাদ্দ ধরা হয়েছে 7,61,00,000 টাকা। এটা বিভিন্ন জায়গায় সেট আপ করে এটা যাচাই করে দেখা হবে, যেখানে করলে পরে এটা ওই সমস্ত পথ চলতিতে যারা আছে, যারা যাতায়াতের মাধ্যমে থাকে, তাদেরকেও এই জিনিসগুলো ব্যবহার করবে। এটা অ্যাকচুয়ালি এগুলো হচ্ছে গিয়ে ডেভেলপমেন্ট। রাজ্যকে আমরা বলবো এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা বানাবো, তাহলে এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা বানাতে গেলে যে ধরনের যে ব্যবস্থাপনা তৈরি থাকতো রাজ্যে, সেই সমস্ত মাননীয় মুখ্যমন্ত্রীর নেতৃত্বে আমরা সেই সমস্ত কিছু দফায় দফায় দেখে এগোচ্ছি এবং অবশ্যই সেগুলো আমরা এই বাজেটে প্রতিফলন হবে। এর মাধ্যমে আমার বিশ্বাস, আমাদের বিশ্বাস, সরকারের বিশ্বাস যে এই বাজেট শুধুমাত্র সাময়িক সুযোগ সুবিধা নয়, এই বাজেট দীর্ঘ সময়ের এবং সেটা পার্মানেন্ট যে ব্যবস্থাপনা এবং সেই ব্যবস্থাপনার জন্য অত্যধিক উপযোগী এবং আমরা এইভাবে এটা শুরু করি। বাজেটে ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টের উপর আপনাদের যে বাজেট এটা ক্লাস তার মধ্যে ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টের উপর মেনলি বেশি ফোকাস করা হয়েছে। আনএমপ্লয়মেন্টের ক্ষেত্রে কী প্রভিশন রাখা হয়েছে? আমি আগেই বলেছি যে আনএমপ্লয়েডের মধ্যে শুধুমাত্র সরকারি চাকুরিটাই সরকার এটার উপর নির্ভর করে। আজকে এই আনএমপ্লয়েডের জন্য বিভিন্ন রকম এই যে স্কিল ডেভেলপমেন্ট থেকে শুরু করে বিভিন্ন লোন সিস্টেম করা হচ্ছে, বিভিন্ন ব্যবসার জন্য তাদেরকে উৎসাহ দেওয়া হচ্ছে। তো এইভাবে কর্মসংস্থান, রোজগার করতে হবে। আজকে আপনারা দেখুন, আজকে রোজগারের কথা বলছি আমরা, আজকে টিআরএলের মাধ্যমে এই রাজ্যে 5 লক্ষেরও বেশি মহিলা তারা রোজগারের পথে। সরকার এদের রোজগার করার জন্য কি করতে হবে? যেহেতু রোজগার করতে গেলে তাদের যে সমস্ত আর্থিক সহযোগিতা করা, লোন ব্যবস্থা করা, সেই সমস্ত কিছুর মাধ্যমে রোজগার হবে। আজকে 5 লক্ষ মহিলা, আজকে দেখুন 1600 কোটি টাকারও বেশি সরকার টিআরএলের মাধ্যমে লোন দেওয়া হয়েছে তাদের। এবং প্রত্যেকে কোনো আজ পর্যন্ত আমরা জানি না, আপনারা দেখতে পারেন যে কোনো মহিলা বলে না যে 8 থেকে 10 হাজার টাকার নিচে আমি রোজগার করি মাসে। এটা একটা বললাম মহিলা সশক্তিকরণের জন্য যে ব্যবস্থা করা এবং লাখপতি দিদি, একজন মহিলা লাখপতি দিদি, যেখানে প্রধানমন্ত্রী যে লাখপতি 3 কোটি ঘোষণা করেছেন, আমাদের রাজ্যেরও মাননীয় মুখ্যমন্ত্রী ঘোষণা করেছেন যে আমরাও 2 লক্ষ দিদিকে লাখপতি বানাবো। অলরেডি 84,000 মহিলা আজ পর্যন্ত, যে 84,000 মহিলা আমাদের লাখপতি দিদি হিসাবে ডিক্লেয়ার্ড, এবং 1 লক্ষ বাকি যে 16,000 সেই এটাও আগামী আমরা এর মধ্যে এটা পূরণ করব। তো এই যে রোজগার, এটা তো রোজগার বলতেই মানুষের, আমাদের কাছে 40 লক্ষ মানুষ, 9,65,000 পরিবার আমাদের কাছে রাজ্যে আছে।
তো আমার যদি 5 লক্ষ পরিবার, যদি 5 লক্ষ মহিলা ধরে নিলাম, 5 লক্ষ পরিবারের মধ্যে মহিলা রোজগার নেমেছে, পুরুষদের রোজগার বিভিন্নভাবে আছে, স্কিল ডেভেলপমেন্টের মধ্যে বিভিন্ন রোজগার, ব্যবসা করার উদ্যোগ নেওয়া হচ্ছে, উদ্যোগপতি বাড়ানো হচ্ছে। তো আলটিমেটলি সমস্ত রোজগার, শিক্ষাক্ষেত্রে যারা শিক্ষিত, যারা সরকারি চাকরি পাবে, সেটা রোজগার আছে। তো এই বেকারদের, বেকার শব্দটা তো রোজগার থাকবে, বেকার তখনই তার নামটা ভুলবে যখন তাকে কোনো রোজগারের পথে নেওয়া যাবে, আর সেই ব্যবস্থাই সরকার করছে। আচ্ছা, আমার একটা প্রশ্ন আছে, এটা হচ্ছে আপনার বাজেট স্পিচ কিংবা এই আপনার যে হাইলাইট, এটা তো দেখুন আরক্ষা দপ্তর একটা গুরুত্বপূর্ণ তথ্য। এখানে জাস্ট আরক্ষা একটা যখন লাস্ট ইয়ার আমরা বাজেট করি যে পুলিশকে আধুনিক করার জন্য বিভিন্ন রকম আমরা প্রভিশন অলরেডি কন্টিনিউয়াস প্রজেক্ট চলছে। প্রত্যেকটা পুলিশ স্টেশনকে পুরো আপনার ইয়ের সঙ্গে ওয়াইফাইয়ের সঙ্গে যুক্ত করে দেওয়া হয়েছে। দ্যাট ইজ দ্য, এইটা তো একটা ডেভেলপমেন্টের মতো পুলিশকে, যে পুলিশ অতি সত্বর এখন সেখানে আগের মতো এই লেন্দি প্রসেসের খবর নেই, ইনস্ট্যান্ট সমস্ত দ্বারাও যোগাযোগ করতে পারে। এই তো একটা ডেভেলপমেন্ট। বিভিন্ন পুলিশ স্টেশন বলতে গাড়ি ঘোড়ার সমস্যা ছিল, আমরা গত বাজেটে প্রত্যেক গাড়িতে পুলিশের যাতে এই একটা ভেহিকেল সমস্যা ছিল, এটা আমরা বিভিন্ন সময় বিভিন্ন অভিযোগ পেতাম, সেগুলোকে আমরা অনেকটা অংশে আমরা কমিয়ে দেওয়া হয়েছে। তো এই দিক দিয়ে বিভিন্ন নতুন থানা মানে পুলিশ স্টেশন তৈরি হচ্ছে। তো এই ক্ষেত্রে ধরুন পুলিশকে আধুনিকরণের মধ্যে যে তাদের ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট করা, তাদের কাজের গতিকে সঠিক করে রাখার জন্য যে কাজটুকু করতে সরকার সেখানে বাজেট প্রভিশন হয়তো আপনি দেখেছেন, এটা কথা, কিন্তু ওদেরটা সেভাবে আমরা ব্যাখ্যা করি নাই। কিন্তু এটা অলরেডি চলছে, যে প্রভিশন যে আপনার ওদের জন্য যা করা হয়েছে, যে রাখা হয়েছিল, সেগুলো অলরেডি কাজ চলছে বিভিন্ন জায়গায়। সেটা তো আলাদা করে বলি, বাজেটে এখন অনেক কিছু আছে, বাজেট অনেক কিছু আছে, সব কিছু বাজেটটা রিফ্লেক্ট করি, ডাইরেক্টলি করি। স্যার, 3টে প্রশ্ন আছে। আপনার যেই বাজেটের ক্লাসটা আপনি দিয়েছেন, তাতে যেই ডিপার্টমেন্ট বা সেক্টর ওয়াইজ অ্যালোকেশন আছে, সবচেয়ে বেশি 18.93% অ্যালোকেশন দেখা যাচ্ছে ফর ডেট সার্ভিসিং অ্যান্ড পেনশন। হাউ মাচ ডেট ডাজ দ্য স্টেট হ্যাভ রাইট নাও? 1। 2 নম্বর হচ্ছে আপনি এই ল্যান্ড ব্যাংক বলে একটি সেকশন রেখেছেন। ইফ আই এম নট রং, 2021-এ ইউনিয়ন ফাইন্যান্স মিনিস্টার নির্মলা সীতারামন যে একটা ন্যাশনাল মানে অ্যাসেট মনিটাইজেশন পাইপলাইন স্কিম ঘোষণা করেছে। তো এইভাবে আপনি যে ল্যান্ড ব্যাংকে বলেছেন আনইউজ গভর্নমেন্ট ল্যান্ড ইউজ ডেভেলপ করা হবে, সেগুলোকে লিজ দেওয়া হবে, সঙ্গে প্রাইভেট ল্যান্ড প্রয়োজন হলে সেগুলোকে অ্যাকোয়ার করা হবে। তো হোয়াট ইজ দ্য এক্সাক্ট মানে টার্গেট ইউ হ্যাভ ইন মাইন্ড? হোয়াট ইজ দ্য কোয়ান্টাম অফ মানি ইউ হ্যাভ ইন মাইন্ড? বিকজ দ্য ইউনিয়ন ফাইন্যান্স মিনিস্টার হ্যাড গিভেন এ লট অফ কোয়ান্টাম অফ মানি দ্যাট দ্য গভর্নমেন্ট হ্যাড ইন মাইন্ড ফর দিস কাইন্ড অফ প্রজেক্ট। 2 আর 3 হচ্ছে যে আপনি যে ডেফিসিট রয়েছে আপনার বাজেটে, হাউ ডু ইউ প্ল্যান টু ম্যানেজ দ্য ডেফিসিট? 400 and something crores ডেফিসিট রয়েছে। এই 3টে প্রশ্ন। ল্যান্ড ব্যাংক, কাম টু দ্য ফার্স্ট পয়েন্ট, ল্যান্ড ব্যাংক। দেখুন, সরকারের অনেক ল্যান্ড থাকে যেগুলো অ্যাকচুয়ালি কোনো কাজে লাগছে না, আনডেভেলপড, ঠিক আছে? কোথাও ইয়ে হয়েছে, কোথাও মানে ইয়েতে রয়েছে, মানে পাহাড় টাইপ রয়েছে, আদা, যেরকম ধরনের। তো এর মধ্যে অনেক শিল্পোদ্যোগীরা নতুন নতুন শিল্পের জন্য, বিভিন্ন ডেভেলপমেন্টের জন্য কিন্তু রাজ্য সরকারের কাছে যে মানে ল্যান্ড, এরকম নয় রাজ্য সরকার সরাসরি বিনা মানে ইয়েতে প্রিমিয়ামে দিচ্ছে, প্রিমিয়াম দিলেও সেখানে রাজ্য সরকারের সাফিসিয়েন্ট ল্যান্ড এখন আমাদের কাছে হচ্ছে না। তো দেখা যাচ্ছে রাজ্য সরকারের অনেক জায়গাতে যেখানে এরকম আনডেভেলপড প্রচুর জায়গা খালি রয়ে গেছে, সেগুলোকে ডেভেলপমেন্ট করতে হবে। যেমন আমরা এই জন্য প্রভিশন এটা ইনিশিয়াল স্টেজে রেখেছি, 20 কোটি টাকা রাখা হয়েছে, 10 কোটি টাকা। হ্যাঁ 10 কোটি টাকা রাখা হয়েছে। এই টাকাটা এটা শুধু এইটা নয়, সরকারি জায়গা। মনে করুন একটা এরিয়াতে যে 50 একর জায়গা পাওয়া গেল, সেখানে কোথাও যে লোক মানে কোনো ব্যক্তিগত মালিকানাধীন তার 2 কোটি বা 1 কোটি বা 3-10 জন মিলিয়ে মানে একর জায়গা পড়ে আছে, ঠিক আছে না? তাহলে ওই একর জায়গার জন্য সমস্ত এরিয়াটাকে ডেভেলপ করা যাবে না, কারণ মাঝখানে এসে কাউকে রেখে তো করা যাবে না। আমাদের প্ল্যানিং হচ্ছে সরকারের যে এরকম থাকলেও দরকার অ্যাকোয়ার করে নেবো, আমরা অ্যাকোয়ার করে নিয়ে টোটাল এরকম ল্যান্ড আমরা তৈরি করবো সরকারি জায়গাতে। যে আপনার বাড়ি পড়ে গেল, আপনাকে বলে আপনাকে যা কম্পেনশন দেওয়া হয় দিয়ে আপনাকে হয়তো সেটা নিয়ে নেবো, তো ডেভেলপ করবো। এইবার যত ল্যান্ড আমরা ডেভেলপ করতে পারবো, তত আমরা বিভিন্ন ইন্ডাস্ট্রি বিভিন্ন রকমভাবে তাদেরকে ওয়েলকাম করতে পারবো। এটা অনেকে চাইছে, সবকে দেওয়া সম্ভব হচ্ছে না। তো আমরা ওই লক্ষ্য নিয়ে এই ল্যান্ড ব্যাংকটা তৈরি করছি। এখন দেখুন, ল্যান্ড ব্যাংক নট ফর গভর্নমেন্ট বিজনেস, এটা হবে ডেভেলপমেন্ট করবো।
বিভিন্ন স্কিম আছে, টাকা রাখবো, ডেভেলপমেন্ট করবো, ডেভেলপ করলে পরে তার একটা নির্দিষ্ট একটা তখন আজকে আমার একটা মানে আনরুল একটা কোনো একটা গর্ত থাকতে পারে, তার একটা কষ্ট থাকে, আর একটা প্লেন ল্যান্ড ডেভেলপমেন্ট তার কষ্টটা বেড়ে যায়। গভর্নমেন্টের সমস্ত এইভাবে রেভিনিউ ধরা হয়। আমরা যদি ডেভেলপ করি, গভর্নমেন্টের যদি যে রেকর্ড থাকবে 10 টাকা তার ভ্যালু, ডেভেলপমেন্ট করার পরে সেখানে গভর্নমেন্ট রেশিও মোতাবেক তার ডেভেলপমেন্ট করার পর তার এটা কষ্ট পায়, তো গভর্নমেন্ট প্রিমিয়ামটা উঠে নিতে পারবে। এটা লাভের কথা বলছি না, বাট এস্টাবলিশমেন্ট যদি ইন্ডাস্ট্রি এস্টাবলিশমেন্ট করা হয় তাতে আরও আমাদের স্টেটের ডেভেলপমেন্ট, এই জন্য এই ল্যান্ড ব্যাংকটা করা। কিন্তু গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার ক্ষেত্রে 6 লাখ ক্রোড়ের একটা টার্গেট ছিল। হোয়াট ইজ ইয়োর টার্গেট? এবং আপনি যে আনইউজ গভর্নমেন্ট ল্যান্ডটা বলছেন সেটা মানে এই যে লুঙ্গা বা পাহাড় বলেন, এছাড়াও গভর্নমেন্ট যে প্রপার্টিগুলো রয়েছে, বিভিন্ন প্রপার্টি রয়েছে, সেগুলোকেও আপনি এর মধ্যে ঢোকাবেন কিনা? ফর এক্সাম্পল টিআরটিসি আনইউজ ল্যান্ড বাট সর্ট অফ দিস। না, দেখুন কোনো ডিপার্টমেন্ট কোন ল্যান্ড আছে সেটা এই ধরনের কোনো প্রশ্নের মধ্যে রয়েছে। ডিপার্টমেন্ট ল্যান্ড করুন, তাদের কাজে লাগবে বা তাদের পয়সা পাচ্ছে, সেটা বলছি না। আনডেভেলপড যেগুলো যাচ্ছে না করে, যেখানে সরকারের কোনো ডেভেলপমেন্টের জন্য সেখানে কোনো ল্যান্ড কেউ যাচ্ছে না, পড়ে আছে কোনো, এখানে এর মানে এলো যে আমরা ফরেস্ট প্ল্যান নিয়ে নেবো, সেগুলো নয়। কিন্তু গভর্নমেন্টের খাস প্ল্যান বিভিন্ন রকম ডিপার্টমেন্ট থাকতে পারে, কিন্তু এগুলো আনইউজড হয়ে গেছে। টার্গেটটা কত? হ্যাঁ, টার্গেটটা কত? আপনি গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার ক্ষেত্রে যেমন 6 লাখ ক্রোড় টার্গেট বলা হয়েছিল ফর সিমিলার কাইন্ড অফ মনিটাইজেশন পাইপলাইন প্রজেক্ট, আপনার ক্ষেত্রে টার্গেটটা কত? ওই টার্গেটটাকে আমরা ফেস করি, বাট আমরা এটা এবছর এটা শুরু করেছি। তবে এখন ধীরে ধীরে সেগুলো পয়েন্ট আউট করা কোথায় কীভাবে আছে, সেখানে একটা কোথাও বাজেট প্লেস করলে সেখানে কিছুটা ধরে নিতে হবে, সেটা আবার ধরা, এর মানে এটাই শেষ করা টার্গেট। আমার দুটো প্রশ্ন ছিল আরও, যে ডিপার্টমেন্ট বা সেক্টর ওয়াইজ আউটলের মধ্যে সবচেয়ে হাইয়েস্ট আউটলে দেখা যাচ্ছে ডেট সার্ভিস এবং পেনশন, ঋণ যেই পরিশোধ করা এবং পেনশন। তো রাজ্যে ঋণ কত পরিমাণ রয়েছে, আপনি কত